আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডিএমআরসির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দিদার হোসেন তামিম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলা এ ধ্বনির উচ্চারণ। বাংলা এ ধ্বনির উচ্চারণ যদি আমরা শিখতে যাই, তাহলে আমাদের দেখতে হবে এ ধ্বনির দুটি উচ্চারণ রয়েছে। এর মতো উচ্চারণ করা যায়, আবার একে এর মতো উচ্চারণ করা যায়। এটাকে আমরা বলবো সংবৃত, আর এটাকে বলবো আমরা বিবৃত। এ ধ্বনির দুটি উচ্চারণ রয়েছে, একটি হচ্ছে সংবৃত উচ্চারণ, আরেকটি হচ্ছে বিবৃত উচ্চারণ। আমরা আগে বলেছি সংবৃত মানে সংকুচিত, আর বিবৃত মানে হচ্ছে প্রসারিত। আমরা যদি এ ধ্বনিকে এ উচ্চারণ করি, তাহলে আমাদের ওষ্ঠ বা ঠোঁট সংকুচিত অবস্থায় থাকে। আপনারা যদি আমার এ উচ্চারণটি লক্ষ্য করেন, তাহলে বিষয়টি খুব সহজেই বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি এ এ, তাহলে এর উচ্চারণ সংবৃত হয়, অর্থাৎ আমাদের ওষ্ঠ বা ঠোঁট সংকুচিত থাকে। এর জন্য এর নাম হচ্ছে সংবৃত। আর একে যদি আমরা এ উচ্চারণ করি, তাহলে আমাদের ওষ্ঠ বা ঠোঁট প্রসারিত হয়। যেমন আমরা যদি একে এ বলি এ এ, তাহলে আমাদের ওষ্ঠ বা ঠোঁট প্রসারিত হচ্ছে, আর যার কারণে এর নাম দিচ্ছি আমরা বিবৃত। এ ধ্বনির সংবৃত উচ্চারণের কিছু নিয়ম রয়েছে, আবার এ ধ্বনির বিবৃত উচ্চারণের কিছু নিয়ম রয়েছে। এখন আমরা দেখব এর সংবৃত উচ্চারণের কিছু নিয়ম। এ ধ্বনির সংবৃত উচ্চারণ আমরা যদি 1 নম্বরে লিখি, আদ্য এ এর পর রস্যিকার দীর্ঘিকার রস্যুকার দীর্ঘকার এ ও অন্ত্যেষ্টেয় বয়শূন্য র ল ও তালব্য স সমান সমান এর উচ্চারণ এ হবে, অর্থাৎ সংবৃত হবে। এখানে আমি বলতে চাচ্ছি যে শব্দের আদিতে মানে শুরুতে যদি এ ধ্বনি আসে, আর তার পরবর্তী বর্ণে যদি রস্যিকার দীর্ঘিকার রস্যুকার দীর্ঘকার এ ও অন্ত্যেষ্টেয় অথবা বয়শূন্য র ল ও তালব্য স থাকে, তাহলে ওই আদ্য এর উচ্চারণ এর মতোই থাকবে, অর্থাৎ সংবৃত হবে। বিষয়টি উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। যেমন আমরা যদি বলি এ কি, তাহলে এখানে দেখা যাচ্ছে শব্দের শুরুতে স্বর এ ধ্বনি রয়েছে এবং তারপর রস্যিকার রয়েছে, এর উচ্চারণ হবে এ কি। আবার যদি আমরা লিখি দেখি, তাহলে এর উচ্চারণ হবে দেখি। এখানে এ কার মানে একটা এ আছে এখানে, এবং সেই এখানে এই রইল, চেঞ্জ হয়নি। ঠিক একইভাবে আমরা যদি লিখি দেবী, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের আদিতে একার আসছে এবং তারপর দীর্ঘিকার আছে। এই দীর্ঘিকার থাকার কারণে একার চেঞ্জ হবে না, এর উচ্চারণ এর মতো হবে, অর্থাৎ সংবৃত হবে। যেমন দেবী। আমরা যদি লিখি 21, তাহলে এর উচ্চারণ হবে একুশ। এখানে শব্দের আদিতে একার এবং তারপরে রস্যকার রয়েছে, যার কারণে এর উচ্চারণ সংবৃত রয়েছে, অর্থাৎ এই রয়েছে, চেঞ্জ হয়নি। আমরা যদি 2 নম্বর রোজটি দেখি, আদ্য এর পর হ থাকলে সমান সমান এ হয়।
আদ্য এ এর পর হ থাকলে সমান সমান এ উচ্চারণ হবে। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন আমরা যদি লিখি দেহ, এর উচ্চারণ হবে দেহ। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেহ এবং কেহ, এখানে এর কোনো চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আমরা 3 নম্বর একটা নিয়ম শিখতে পারি যে এক অক্ষর সর্বনাম, এক অক্ষর সর্বনাম, এক অক্ষর সর্বনাম পদে এ হয়। এক অক্ষর সর্বনাম পদে এর উচ্চারণ এই হয়। যেমন আমরা যদি এখানে লিখি কে সমান সমান কে, আমরা যদি লিখি যে সমান সমান যে, আমরা যদি লিখি সে সমান সমান সেই হয়। তো এখানে দেখা যাচ্ছে কে, যে, সে এক অক্ষর সর্বনাম। অক্ষর কি? এক প্রয়াসে শব্দের যে অংশটি উচ্চারণ করা হয় তাকে বলা হয় অক্ষর, যেটাকে আমরা ইংরেজিতে সিলেবল বলতে পারি। তো কে, যে, সে এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদ, যার কারণে এর উচ্চারণ চেঞ্জ হবে না, এ এই থাকবে। আমরা শব্দের শেষে এ এর উচ্চারণ সংবৃত হয়। সংবৃত হয় মানে হচ্ছে এর উচ্চারণ এই হবে। আমরা লিখলাম পথে, পথে উচ্চারণ হবে পথে। শব্দের শেষে এ আসছে, যার কারণে এর উচ্চারণ এই রয়েছে, চেঞ্জ হয়নি। ঠিক একইভাবে আমরা যদি লিখি পাশে, পাশে এর উচ্চারণ পাশেই থাকবে। এখানে একার এবং এখানে একার, কোনো চেঞ্জ হয়নি। শব্দের শেষে এর উচ্চারণ সংবৃত হয়, অর্থাৎ একার একারই থাকবে। আমরা যদি 5 নম্বরে লিখি তৎসম শব্দের আদিতে এ এর উচ্চারণ এ হয়। আমরা এখানে লিখেছি তৎসম শব্দের আদিতে এর উচ্চারণ এ হয়, মানে সংবৃত হয়। একটি উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন আমরা লিখলাম প্রেম, এর উচ্চারণ প্রেমই থাকবে। আমরা যদি লিখি সেতু, এর উচ্চারণ হবে সেতু। আমরা যদি লিখি ধেনু, এর উচ্চারণ ধেনুই থাকবে। এই শব্দগুলি সংস্কৃত শব্দ, প্রেম, সেতু, ধেনু। প্রতিটি শব্দের শুরুতে একার আসছে, আর এর উচ্চারণ এখানে একারই রয়েছে, অর্থাৎ এই রয়েছে। এতক্ষণ আমরা এ ধ্বনির সংবৃত উচ্চারণ দেখলাম। এবার আমরা দেখব এর বিবৃত উচ্চারণ। আমরা এখন দেখব এ ধ্বনির বিবৃত উচ্চারণ। আমরা আগে বলেছি বিবৃত মানে প্রসারিত, এ এর মতো উচ্চারণ হবে। আমরা যদি লিখি 1 নম্বর, শব্দের আদ্য এর পর, অর্থাৎ আদ্য এ এর পর অনুস্বর উ, গ
থাকলে এবং তারপর রস্যিকার দীর্ঘিকার হ্রস্বকার দীর্ঘকার না থাকলে সমান সমান এ হয়। তো এই রুলসটা আমরা লিখেছি আদ্য এর পর অনুস্বর ও গ থাকলে এবং তারপর যদি রস্যিকার দীর্ঘিকার হ্রস্বকার না থাকে তাহলে এর উচ্চারণ হয়ে যাবে এ এর মতো। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা যদি লিখি ব্যাং, এর উচ্চারণ হবে ব্যাং। আমরা যদি লিখি টেংরা, টেংরা, এর উচ্চারণ হবে ট্যাংরা। আমরা যদি লিখি লেংরা, এর উচ্চারণ হবে ল্যাংরা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শব্দের শুরুতে একার রয়েছে এবং তারপর ও এসেছে, অনুস্বর এসেছে, যার কারণে এর উচ্চারণ কিন্তু আর এ থাকছে না, এর উচ্চারণ এর মতো হয়ে যাচ্ছে। যেমন ব্যাং উচ্চারণ হবে ব্যাং, টেংরা উচ্চারণ হবে ট্যাংরা, লেংরা উচ্চারণ হবে ল্যাংরা। আমরা এবার 2 নম্বর রুলসটি দেখব। এক অক্ষর বিশিষ্ট এক অক্ষর বিশিষ্ট ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হলে, আ প্রত্যয়, এক অক্ষর বিশিষ্ট ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হলে এ হয়। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন আমরা যদি লিখি এখানে দেখ, এটি একটি ধাতু, এর সাথে আমি আ প্রত্যয় যুক্ত করে দিলাম, সমান সমান কি হলো দেখা। দেখ যোগ আ সমান সমান দেখা। আমি লিখলাম লেখ, এটি একটি ধাতু, যার কারণে এখানে আমি আ প্রত্যয় দিলাম, তাহলে লেখ যোগ আ উচ্চারণ হলো লেখা। তো আমরা এখানে বলেছিলাম এক অক্ষর বিশিষ্ট ধাতু, এটা একটা ধাতু এবং এক অক্ষর বিশিষ্ট, এই লেখটা নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারণ করা যায়, যেমন দেখ, লেখ। তো এর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে দেখ যোগ আ দেখা হয়েছে, লেখ যোগ আ লেখা হয়েছে। এখন এর উচ্চারণ যদি আমরা করি সূত্র অনুসারে তাহলে এর উচ্চারণ হবে দেখা, দেখা। আবার যদি লেখা, এর উচ্চারণ হবে লেখা। আমরা এবার 3 নম্বর একটা রুলস লিখব। আদ্য এর পর, আদ্য এ এর পর স্বর অ অথবা স্বর আ সমান সমান এ হয়। আদ্য এর পর স্বর অ অথবা স্বর আ আসলে সাধারণত এ হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, এ মন, এর উচ্চারণ হবে এ মন। আমরা যদি লিখি কে মন, এর উচ্চারণ হবে কে মন। আমরা যদি লিখি এক, তাহলে এর উচ্চারণ হবে এক। তো আমরা এখানে দেখলাম
যে আদ্য এ কার বা এর পর স্বর অ, যেমন এখানে একটা অ আছে ক, এই ক থাকার কারণে এর উচ্চারণ এর মতো হয়েছে, অর্থাৎ বিবৃত হয়েছে। আমরা আরেকটা দেখব এখন 4 নম্বর রুলস, 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে। 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে এ বিবৃত উচ্চারণ হয়। 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে এর উচ্চারণ বিবৃত হয়। বিবৃত মানে হলো এটা এর মতো উচ্চারণ হবে। তো আমরা এখানে দেখি এত, এত এর উচ্চারণ হবে এত। আবার আমরা যদি লিখি কেন, কেন উচ্চারণ হবে কেন। এখন, এখন উচ্চারণ হবে এখন। এবার আমরা 5 নম্বর আরেকটা রুলস দেখব এর বিবৃত উচ্চারণের, যে খাঁটি বাংলা শব্দের আদিতে, খাঁটি বাংলা শব্দের আদিতে এর উচ্চারণ এ হয়। তো এখানে আমরা লিখেছি খাঁটি বাংলা শব্দের আদিতে এর উচ্চারণ এর মতো হয়। যেমন আমরা যদি লিখি তেলাপোকা, এর উচ্চারণ কি হবে? তেলাপোকার উচ্চারণ হবে তেলাপোকা, তেলাপোকা। আমরা যদি লিখি চেপটা, এর উচ্চারণ হবে চেপটা। তো এখানে আমরা দুটি শব্দ লিখেছি, তেলাপোকা এবং চেপটা। এই দুইটাই হচ্ছে খাঁটি বাংলা শব্দ, এবং খাঁটি বাংলা শব্দের আদিতে মানে শুরুতে একার আসার কারণে এই এর উচ্চারণ এর মতো হয়েছে। তেলাপোকা হয়েছে তেলাপোকা, চেপটা হয়েছে চ্যাপটা। বন্ধুরা, আজকের এ ধ্বনির উচ্চারণের ক্লাস এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে কলেজে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফোন দিতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।